কিন্তু এই ধরনের উগ্র বাইকারদেরকে আমি সবসময় ঘৃণা করি। তাদের দ্বারা আমার উপকারের চাইতে অপকার বেশি হবে। এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই অগোছালো রুমটাকে, এই জিনিসটা হচ্ছে আমার ডেস্কে থাকলে মনে হয় কি আমার আরিশা আমার কাছে আছে। এই যুগে একটা ব্যাকডেটেড রেজিউমি জিতু ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা হওয়ার পেছনের রহস্য কি? ইসলামিক ব্লগার যদি আমি আচরণ একটু প্রচার প্রসার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভ্লগে। আজকে আবার চলে এসেছে নতুন আরেকটি সপ্তাহ, বৃহস্পতিবার, আর এখন হচ্ছে রাত 8টা বাজে। সো এই রাত 8টার সময় আমি যাচ্ছি হচ্ছে আমার মেয়েকে মাদ্রাসা থেকে আনতে। তো ওকে মাদ্রাসা থেকে নিয়ে আসবো, আসার পরে আমার আবার স্টুডিওতে আসতে হবে। স্টুডিওতে এসে আমার শুটিং আছে, শুটিং শেষ করতে হবে। যদিও কালকে শুক্রবার, তবে যেহেতু আগামীকালকে অফিস করব না, আজকের জন্য কালকের বন্ধটাকে আসলে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। তো লেটস গেট স্টার্ট দ্য ব্লগ। আমাকে হচ্ছে আরোয়ার আম্মু আরোয়াকে আনতে যেতে বলছে আরও আধা ঘন্টা আগে। বৃহস্পতিবার একটু আগে আগে ছুটি হয়, কিন্তু আমি আসলে সেটা করতে পারি নাই, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বেশি। যদিও ছুটি সাধারণত 8টায় হয়, তবে বৃহস্পতিবার আগে গেলে আগেই ছেড়ে দেয়। সো এখন হচ্ছে যাচ্ছি। ওকে, বাসায় আসা লাগতো না, কিন্তু মানি ব্যাগ বাসায় ছিল, যার কারণে বাসায় আসতে হয়েছে। আচ্ছা, সো বাসায় এসে লিটারেলি বউয়ের বকা খাইতে হইলো। তার কারণ হচ্ছে আরও প্রায় 40 মিনিট আগে আমাকে বলছিল আরোয়াকে আনতে যাইতে, বাট আমি যাই নেই। সো এই জন্য একটু বকা খাইলাম, কোনো সমস্যা নেই। এই বকা হচ্ছে মোহাব্বতের বকা। যাই হোক, দুষ্টমি করে বকা দিছে, ওটা কোনো ব্যাপার না। বলতেছে যে আপনাকে এত আগে ফোন দিয়ে কী লাভ হইলো, আপনি আমার মেয়েকে এখন আনতে যাচ্ছেন। সো দ্যাটস ইট, এখন যাই, আরোয়াকে নিয়ে আসি। এই হচ্ছে আমার আউটফিট, এই ধরনের আউটফিটে বের হচ্ছি। খুবই সিম্পল, জাস্ট একটা ক্যাপ পরে নেই, কারণ হচ্ছে অনেক সময় আমার অডিয়েন্সের সামনে পড়ে যাই। আসলে সবার সাথে দেখা হইতে ভালো লাগে, বাট দেখা হইলে অনেকে হচ্ছে দাঁড়ায় কথা বলা শুরু করে দেয়, আমার হাতে সময় থাকে না, তখন ইতস্ততায় পড়ি। সো রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা কালকে পর্যন্ত টানা কন্টিনিউ হতে থাকবে। 8টা 9 বেজে গেছে, আর ওর মাদ্রাসায় আসলে হেঁটেই যাওয়া যায়। আমার 2 মেয়ের ছবি একসাথে, মাশাল্লাহ বলবেন সবাই। হেঁটে যাচ্ছি, মাত্র 1-2 মিনিট লাগে আর কি সর্বোচ্চ। বুক 3? কেন বুক 3 কী হয়েছে? আগে আগে ছিল না? আচ্ছা, শনিবারে। হ্যাঁ, এই যে আরোয়াকে নিয়ে নিছি, এখন চলে যাচ্ছি আমরা। আরোয়াকে নিয়ে আমরা একটু টুকটাক সদাই করতে আসছি বাজারে। আরোয়া, কী খাবা? চাল খাবা? হ্যাঁ, বাসায় চলে আসছি। আরিশার জন্য প্যাম্পাস নিতে গেছিলাম, আর হালকা টুকটাক বাজার ছিল, সেই বাজারটা নিয়ে আসলাম। আরোয়া, ক্ষুধা লাগছে? হুম হুম দুপুর কি খেয়েছো? হুম, লাউডার। মাংস খাওয়া ভালো লাগে? হ্যাঁ। আর ওর মাঝে যাওয়ার সময় একটা দুর্ঘটনার শিকার হইতে হয়েছিলাম। সেটা হইতেছে, একটা ব্রিজ আছে এখানে ছোট, ওর মাদ্রাসা যাওয়ার আগে। ব্রিজ পার হওয়ার সময় একটা বাইক হঠাৎ করে এমন জোরে উল্টা পাশ থেকে আইসা ধাক্কা দিতে গেছিলো আমারে, যে ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যে একটুর জন্য হয়তো বা অ্যাক্সিডেন্টের শিকার হব। পরে হচ্ছে হাতের মধ্যে ব্যথা পাইছি, এই হাতে। ও হচ্ছে চালায় চলে গেছে, ঠিক আছে। গায়ে আবার আর্জেন্টিনার পতাকা ছিল, পতাকা বলতে আর্জেন্টিনার জার্সি ছিল। তো পেছন থেকে দেখে যতটুকু বুঝলাম, তার চুলের কাটিং মাটিং দেখে একদম ছাপরি, এবং হচ্ছে অসভ্য টাইপের মানুষ আর কি, একটা ছেলে হবে। তো বাইকারদেরকে আমি সবসময় ঘৃণা করি না, কিন্তু এই ধরনের উগ্র বাইকারদেরকে আমি সবসময় ঘৃণা করি, যার কারণে এর আগেও আমি কয়েকবার আমার চোখের সামনে অনেক মানুষের ক্ষতি হইতে দেখছি। আজকে আমার নিজের ক্ষতি হইতে মানে নিছিল অল্প অল্প একটুর জন্য। তো যাই হোক, আপনাদের আহ্বান, যাদের আপনাদের বাইক আছে, মোটরসাইকেল আছে, ভদ্রভাবে চালাবেন, যাতে করে বদদোয়া না নেন মানুষের, এই আর কি। এটা কে? আমার আরিশা? এটা কে হইল? এটা কে হইল?
আমার আরিশা হইল বাবা। মারাত্মক লেভেলের গরম পড়ছে। আরিশার বাজে অভ্যাস হয়ে গেছে। আরিশা হচ্ছে এসি ছাড়া থাকতে পারে না, সারাটা দিন এসি ছেড়ে রাখতে হয় আরিশার জন্য। এখন একটু বন্ধ আছে, সারা রাত এসি ছেড়ে ঘুমায়, আবার দিনের বেলাও হচ্ছে বেশিরভাগ সময় যখন গরম থাকে এসি ছেড়ে ঘুমায়। আরিশা, এই বাবা, বাবা, বাবা। ও হচ্ছে আপুরে দেখে তাকায় আছে। বাচ্চাদের ঘর এলোমেলো হয়ে আছে। এটা হচ্ছে আমাদের টি টাইম। আরও ওকে এনে আমরা চায়ের আসরে বসলাম। সো আর ওকে বাসায় দিয়ে এক কাপ চা খেয়ে চলে এলাম আবার স্টুডিওতে। দীর্ঘদিন যাবৎ একাই স্টুডিও করছি, এখন আর স্টুডিওতে কেউ নাই, মানে হচ্ছে আমার কোনো টিম মেম্বার এখন আর আমার সাথে কাজ করে না। তার কারণ হচ্ছে টিম মেম্বাররা আমাকে খুবই খুবই জ্বালাতন করছে, যার কারণে বাধ্য হয়ে টিম মেম্বার ছাড়া কাজ করতে মানে নিজে বেশি এখন উৎফুল্ল বোধ করছি বা হ্যাপি ফিল করছি। টিম মেম্বার রেখে যদি কাজ বাড়ে এবং হচ্ছে কষ্ট করে তাদেরকে আমি বিল্ড আপ করবো, হ্যাঁ, কাজ জানা সত্ত্বেও আমি যে ধরনের কাজগুলো করি, ঠিক আছে, এই ধরনের কাজে আসলে কাউকে নিজের মতো করে গড়ে তুলতে বা হচ্ছে আমার কাজগুলো যেন সে বোঝে বা আমার অডিয়েন্সের যেই ইন্টারেস্ট এবং তাদের যেই কোয়ালিটি, সেই কোয়ালিটি পর্যন্ত তাদেরকে নিয়ে যেতে একটা সার্টেন টাইম কিন্তু আমার তাদের পেছনে কাজ করতে হয়। বাট আফটার ডুইং দ্যাট মাচ থিংস ফর দেম, যখন আমি তাদের কাছ থেকে ওই রকম ফিডব্যাক পাই না এবং দেখি যে আসলে তারা দিন শেষে নিজেরটাই ভাববে, অফকোর্স সবাই নিজেরটা ভাবে, বাট যখন তাদের দ্বারা আমার উপকারের চাইতে অপকার বেশি হবে, তখন তো ডেফিনেটলি আমি তাদের নিয়ে কাজ করব না। সো একটা সময় ছিল যখন ভাবতাম যে অনেক বড় টিম নিয়ে কাজ করব, কিন্তু আমার গত কয়েক বছর, দুই এক বছরের অভিজ্ঞতা থেকে টিম নিয়ে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। যদি কখনো টিম নিয়ে কাজ করি তাহলে সেটা হবে হিউজ লেভেলে, নট টিম অ্যাজ এ কোম্পানি, ঠিক আছে, সেখানে হিউজ টাইপের হচ্ছে এমপ্লয়িজ থাকবে, দেন হচ্ছে কাজ করব। আমার সাথে যাতে সরাসরি ডিরেক্টলি কোনো এমপ্লয়ারের সম্পর্ক না থাকে বা কোনো এমপ্লয়ের কানেকশন না থাকে, মানে অন্তত পক্ষে প্রোডাকশন রুমের বাইরে যারা থাকে, প্রোডাকশন রুমে তো যে ক্যামেরায় থাকবে বা যে স্ক্রিপ্টিংয়ে থাকবে, যে হচ্ছে অন্য কাজগুলো করবে, তাদের সাথে আমার কমিউনিকেশন থাকতে হবে, বাট এর বাইরে যারা আছে তাদের সাথে যেন আমার ডিরেক্টলি কমিউনিকেশন তেমন একটা না থাকে। কারণ যেটা আমি ফিল করেছি সেটা হচ্ছে মানুষকে আপনি যখন বেশি স্পেস দিয়ে দিবেন তখন আপনাকেই পস্তাতে হয়, ঠিক আছে, মানুষ হচ্ছে তখন ফায়দা নেওয়া শুরু করে। তো এই জন্য ফায়দা নেওয়া আর দেওয়ার দিন শেষ, ঠিক আছে, ওই সময় আমার নাই। কারণ আমি আমার টিমের মধ্যে যাদেরকে রেখেছি এই পর্যন্ত কয়েকজন, একজন দুইজন আমি নির্দিষ্ট করে বলছি না, কয়েকজন যারা আমার স্টুডিওতে টিম হিসেবে কাজ করেছে, তাদের মধ্যে অনেকেই মানুষ হিসেবে ভালো। তো তারপরেও দেখা গেছে যে স্পেসিফিক যে বিষয়গুলো থাকে, মানে কাজকে গুরুত্ব না দেয়া, তারপরে হচ্ছে আরও যে বিষয়গুলো থাকে, হ্যাঁ, সেগুলো আসলে আমার তাদের সাথে মানসিকতার দিক থেকে মেলে নেই। ইভেন আমি যেভাবে কষ্ট করে উঠে এসেছি সেইভাবে আসলে তারা যদি উঠে আসতো, তারা যদি কষ্ট করতো, তাহলে আমি মনে করি যে তারা অনেক বেশি লাইফে অ্যাচিভ করতে পারতো। এখন অনেকেই বলতে পারেন আপনার অ্যাচিভমেন্ট কী লাইফে, আপনার কি কোনো অ্যাচিভমেন্ট আছে? অনেক আছে আলহামদুলিল্লাহ, একে একে আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। তো এখন হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই অগোছালো রুমটাকে কোনো রকম সেট আপের জন্য রেডি করে আমি হচ্ছে আজকে একটা শুটিং করব। আমার একটা পয়েন্ট আউট স্ক্রিপ্ট এখানে করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে, আর অলরেডি আমার কন্টেন্ট আউটলাইন করা আছে। আজকে একটা কন্টেন্ট শ্যুট হবে, সেটা হচ্ছে সাইফুর রহমান আজিম চ্যানেলের জন্য, আমার টেক আনলিমিটেড চ্যানেল পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা কীভাবে বানাবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা যারা এখনও
আমার টেক চ্যানেলগুলো সরাসরি সাবস্ক্রাইব করে নেই, তারা সাবস্ক্রাইব করে নেবেন। এই যে মাথার উপরে যে লাইটটা আপনারা মাঝে মাঝে দেখেন, এইটা লাগাইতে কত যুদ্ধ করলাম দেখেন। এখানে একটা সি স্ট্যান্ড আছে, এই সি স্ট্যান্ডের মধ্যে সাধারণত হচ্ছে আমি মাঝে মাঝে লাইট লাগাই, আবার মাঝে মাঝে ক্যামেরাও সেট করি যখন যেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তো আজকে আমার ফ্রেম হবে, ওইখানে ক্যামেরা থাকবে, এখানে আমি বসবো, এইখানে একটা লাইট, ওইখানে একটা সাইড লাইট দিছি, আর এখান থেকেও একটা হচ্ছে লাইট দিব ব্যাকলাইট হিসেবে। সো এই লাইটটাকে এখন সেট করার জন্য প্ল্যান করতেছি আর কি, যে কীভাবে করা যায়। আর পেছনে ওই যে একটা শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন, উইন্ডো শ্যাডোর মতো, ঠিক আছে। তো এইটা কিন্তু সাধারণত কোত্থেকে আসে অনেকেই অনেক সময় জানতে চান। এটা ডিফারেন্ট কালারের করা যায়। এটা হচ্ছে ওই যে ওই পাশে আপনারা একটা লাইট দেখতে পাচ্ছেন, লাইট মনস্টার LA150R, আর এখানে হচ্ছে সাথে একটা প্রজেকশন আছে গোডক্সের, যেটার সাথে 85mm এর একটা হচ্ছে লেন্স স্টাইল আছে। এই দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা হচ্ছে লাইট, LED লাইট, আর এটা হচ্ছে প্রজেকশন। সো এই দুইটার কম্বিনেশনে আমি চাইলে কিন্তু এখান থেকে এটা কালার চেঞ্জ করতে পারি যখন আমার দরকার। এই দুইটার কম্বিনেশনে হচ্ছে আমি ওই শ্যাডোটা পাচ্ছি, আমি চাইলে এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এটার কালার এখন অন্যটা দিতে চাই, এখান থেকে হুতে যাব, হুতে এসে যদি আমি এটার কালার, ওইখানে আপনারা খেয়াল করুন এখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। জাস্ট এটা পরিবর্তন করলেই আমার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমার যখন যেমন দরকার হয় আমি তখন তেমনটা দিয়ে আসলে সেট করে নিই, ঠিক আছে। সো এইটা সম্ভবত 48,000 টাকা দিয়ে কিনছিলাম এই লাইটটা, LEDটা, আর প্রজেকশনটা সম্ভবত 40,000 টাকার মতো। আমার এখন প্রপারলি খেয়াল নেই, তবে এমনই হবে, দুইটা মিলিয়ে মনে হয় 80,000 টাকা দাম পড়ছিল প্রায়। সো দ্যাটস ইট। আর স্ট্যান্ড তো আলাদা, প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা। সো অনেক এক্সপেন্সিভ, এবং হচ্ছে এক্সপেন্সিভ জিনিস দিয়ে অনেক কষ্ট কইরা কাজ কইরা আউটপুট ভালো আনতে হয় আর কি। এই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের লাইফ। তো এই লাইটটাকে হচ্ছে এইখানে দিছি, যাতে করে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা শ্যাডো তৈরি হয় আর কি। আর এটা হচ্ছে ব্যাকলাইট হিসেবে, মানে সাইড ব্যাক হিসেবে কাজ করবে। আর এটা তো হচ্ছে আমার কি লাইট, আর এইটা হচ্ছে টপ লাইট থাকবে, যেটা উপর থেকে আমার মাথার চুল এর উপরে হচ্ছে রিফ্লেক্ট করবে। একটু বেশি ওই পাশে হয়ে গেছে, এইটাকে একটু এই পাশে নিয়ে আসি। এটা কিন্তু ভালো ওয়েট আছে, সো আবার বেশি নেওয়া যাবে না, যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট লাগে ফ্রেমে বসার পরে ততটুকুই দিতে হবে। এর চেয়ে বেশি দিলে আবার খারাপ লাগবে। সো মনে হচ্ছে আরেকটু যাবে, আমি আরেকটু নিয়ে যাই। ওকে, আমি এখন আসলে কিভাবে কাজ করতেছি সেটা দেখাইলে আপনারা হাসবেন। আমি অর্ধেক খালি গায়ে হয়ে আছি, আর নিচে দেখানো যাবে না, কারণ হচ্ছে এসি ছাড়ার পরেও আমার প্রচুর গরম লাগতেছে, ঠিক আছে। সো আগে সেট রেডি করব। স্টুডিওতে সবসময় খালি গায়ে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে, যখন থেকে একা একা কাজ করি স্টুডিওতে আমি সব সময় কমফোর্ট ফিল করি। এই টি শার্টটা পরেছিলাম একটু আগে। সো এখন হচ্ছে সেট রেডি করার জন্য, যাতে মাঝখানে না ঘামি আর হচ্ছে কম বিরক্ত লাগে, সেই জন্য একদম সব করে নিছি। তবে এটা মোটেও ভালো প্র্যাকটিস না। এখন চলেন আমরা হচ্ছে আজকে কি দিয়ে শ্যুট করব দেখি। এই হচ্ছে আমাদের সনি FX3 ক্যামেরা, এটা একটা সিনেমা লাইন ক্যামেরা। সো এটাকে হচ্ছে এটা দেখে এখানে কেউ ভয় পায় না, কারণ এটা দিয়ে হচ্ছে আমি যে পায়ে ব্যথা পেয়েছিলাম, সো পায়ে ব্যথার জন্য ছ্যাঁক দিচ্ছি। এই যে ম্যাচগুলো দিয়ে আমি হচ্ছে হারিকেনে আগুন ধরাই তারপর হচ্ছে পায়ে ছ্যাঁক দিই। পায়ে ব্যথা পেয়েছিলাম, পাটা মচকে গেছিলো। তো এটা হচ্ছে 24mm এর একটা লেন্স, বাট আজকে আমরা শ্যুট করব হচ্ছে 35mm দিয়ে, কারণ 50mm দিয়ে একটু বেশি কাছে হয়ে যাবে, এটা অনেক বেশি ক্লোজ হয়ে যায়, দূরত্ব একটু কম আছে। সো আমরা হচ্ছে 35 দিয়ে করি। তো 35 দিয়ে করার জন্য এটা হচ্ছে আমার গ্যাজেট ট্যাজেট আমি এটাতে রাখি আর কি। সো আপাতত এটা লাগায় রাখি। তো এই লেন্সটা এখন খুলে এটাতে লাগাবো, এটা আবার এটাতে লাগাবো, দেন হচ্ছে আমি ওইখানে এটা সেট আপ করবো।
ব্যাটারি কি চার্জ আছে কি না দেখে নিই, কারণ অনেক সময় ব্যাটারি চার্জ থাকে না। সো এটাতে 84% আছে এবং স্পেস কতটুকু আছে সেটাও একটু দেখে নিচ্ছি, কারণ শুটিংয়ের সময় এটা নিয়ে আবার পরে ঝামেলা প্যারা খাইতে হয়। স্পেস 48 মিনিট আছে, হোপফুলি আমাদের কাজ হয়ে যাবে। তারপর আমরা একটা কন্টেন্ট একটু ডিলিট করে নিই, যেটা আমাদের অলরেডি শ্যুট হয়ে গেছে, আর লাগবে না আপাতত। সো এইটা আমরা ডিলিট করে নিচ্ছি, তাহলে মোটামুটি আমাদের আরও অনেকগুলো জায়গা খালি হয়ে যাবে এবং আমরা টেনশন ফ্রি শুটিং করতে পারবো আর কি। সো কিছু ফুটেজ আমরা ডিলিট করে নিলাম। এখন 1 ঘন্টা 34 মিনিট আছে। অফ করে নিই, তারপরে সেটটা আমরা সেট করি। এইখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডটা আছে। সো আসলে আমার কাজের জন্য জায়গাটা অনেক কনজেস্টেড, এত কম জায়গায় আসলে কাজ করা মুশকিল, তারপরে তো করতে হবে, কিছু করার নেই। সো ক্যামেরাটা সেট করি। ওকে, ক্যামেরা সেট করা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে একটু ফ্রেমটা দেখি যে কী অবস্থায় আছে, তাহলে দেখেন আমাদের ফ্রেমটা এখন মোটামুটি দেখা যাচ্ছে। তো অনেক বোতল টোতল দেখা যাচ্ছে, সো বোতল টোতল রাখা যাবে না ফ্রেমে, সরাই দিতে হবে। আসলে ফোকাস করতে হবে এইটুকু জায়গা, ওইটুকু যেন ঠিক থাকে, তাহলেই হবে। সো আজকে আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড আছে আমাদের কন্টেন্টে, আশাবাদী যে এইভাবে রাখলে সুন্দর হবে। এবার আমরা সেটটা রেডি করি। তো এবার আমাদের কাজ হচ্ছে মাইক্রোফোন সেট করা। তো আমরা আজকের ভিডিওতে ব্যবহার করব DJI Mic 3। এইটাকে আমরা একটু খুলে নিচ্ছি। DJI Mic 3 এর এইটা আমরা সাধারণত আমাদের অ্যাকশন ক্যামেরা ইউজ করি, বাট এইটা আমরা হচ্ছে আমাদের ওই ক্যামেরার জন্য ইউজ করি। তো এই জন্য আমরা এটা খুলে নিচ্ছি, ট্রান্সমিটারটা আর রিসিভারটাও আমরা খুলে নিব। সো রিসিভারটা খুলে নিয়েছি। এখন এইটার একটা কেবল আছে, এই কেবলটা আমাদের লাগবে কাজের জন্য। ওকে, সো রিসিভারের মধ্যে কেবলটা আগে লাগাইতে হবে। ওকে, তো আমরা এই যে আউটের মধ্যে কেবলটা লাগাইলাম। সেট করব ক্যামেরার সাথে সেট করার জন্য এইটাকে আমরা, এইখানে একটা পোর্ট আছে, এই পোর্টটাতে ঢোকাই দিই। এখন মোটামুটি আমাদের ক্যামেরার সেটিং করা শেষ। এখন জাস্ট এইটাকে যদি আমরা আমাদের বুকে লাগিয়ে কথা বলি, তাহলেই কিন্তু আমাদের রেকর্ডিং প্রপারলি হবে। সো এবার হচ্ছে আমি রেডি হব, আর এখানে যেই অপ্রয়োজনীয় জিনিসগুলো আছে একটু সরায় রাখি, নাহলে হচ্ছে ফ্রেমের মধ্যে চলে আসবে। এটা থাকুক। আসলে এটা আমি কেন রাখছি জানেন? এই জিনিসটা হচ্ছে আমার ডেস্কে থাকলে মনে হয় কি আমার আরিশা আমার কাছে আছে, আমার আরিশার খেলনা এটা। যদিও আসলে এগুলো সাধারণত রাখা উচিত না, তারপরেও এটার দিকে বারবার চোখ পড়লে মনে হয় যে আমার আরিশা আমার কাছে আছে। সো আরিশার খেলনা, এই জন্য এটা আমি রাখছি এখানে। তো বাকি এই জিনিসগুলো এখানে না থাকলেও চলবে, তারপর আমি এখানে রেখে দিচ্ছি। ওকে, মানি ব্যাগটা হচ্ছে এখানে ঢোকে রাখি, আর ওই পাশটা আশা করি ফ্রেমের মধ্যে আসবে না। আর এখানে আমি ফোনটা রাখছি, আর ফোনের এখানে আমার স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটা আমি দেখে নিব যতটুকু লেখা আছে। দ্যাটস ইট। এখন রেডি হব, রেডি হয়ে দেন হচ্ছে আমরা আমাদের শুটিং শুরু করে দিব। তো মোটামুটি আমাদের সেট রেডি হয়ে গেছে। এখন জাস্ট উই আর অ্যাবাউট টু শুট আওয়ার টুডেজ কন্টেন্ট। এই হচ্ছে আমাদের ক্যামেরা, এই হচ্ছে আমাদের কি লাইট, এই হচ্ছে আমাদের টপ লাইট, এই হচ্ছে সাইড ব্যাকলাইট, এই হচ্ছে আরেকটা ব্যাকলাইট, এই হচ্ছে আমাদের শ্যাডো লাইট, পেছনে বাংলাদেশের একটা পতাকা, আর এটা আমরা আমাদের সেটের মধ্যে। তো চলুন এবার আমাদের শুটিং কমপ্লিট করা যাক। এআই এর এই যুগে একটা ব্যাকডেটেড রেজিউমি, যেটাকে আমরা অনেকে বায়োডাটা বলি, অথবা কিছু ছড়ানো ছিটানো সোশ্যাল প্রোফাইল দিয়ে ক্লায়েন্ট অথবা এমপ্লয়ারকে ইমপ্রেস করা সত্যি অসম্ভব। এখন ভালো একটা চাকরি পেতে বা ভালো কোনো এমপ্লয়ারকে আপনার ইমপ্রেস করতে, ভালো অপরচুনিটি পেতে আপনার একটা সলিড অনলাইন আইডেন্টিটি থাকা দরকার, যেটার মাধ্যমে আপনি আপনার ক্যারিয়ারকে বুস্ট আপ করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমাদের শুটিং কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ছুটি এই সপ্তাহের জন্য। আগামীকাল যেহেতু শুক্রবার, সো ছুটির দিনটা আসলে ফ্যামিলির সাথে কাটবে, এটা ভেবেই ভালো লাগে। এখন হচ্ছে সব কিছু প্যাক আপ করতেছি। মোবাইলটা খুলে নিই। ওকে, এটা কিন্তু অনেক হেল্প করে আমাকে
শ্যুট করতে। সো ক্যামেরাটাও খুলে ফেলবো, তারপর হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে ফ্যামিলি টাইম স্পেন্ড করব, দেন হচ্ছে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। এখন কিন্তু অলমোস্ট হচ্ছে আপনার 12:30 10:30 বেজে গেছে রাত। আমি সাধারণত অন্যদিন আরেকটু আগে যাই, তবে আজকে হচ্ছে যেহেতু আগামীকাল শুক্রবার, সেই জন্য আগামীকাল যেহেতু আমি থাকবো না, তাই আমাকে আগামীকালকে হিসেব করে আজকে কাজ গুছিয়ে যেতে হচ্ছে, যাতে আমার আগামীকালের জন্য আর প্যারা খাইতে না হয়। সো দ্যাটস ইট, আর কিছুই না। মোটামুটি কাজ তো গোছানোই আছে, এখন শুধু ক্যামেরাটা রেখে দিচ্ছি, ঠিক আছে, আগে যেখানে রাখছিলাম। ওকে, এই হচ্ছে আমাদের ক্যামেরা, আমরা রেখে দিচ্ছি। লাইটটা অফ করে ফেলি, দেন আমরা মাইক্রোফোনের যে রিসিভারটা সেটা খুলে ফেলছি, এটাও এখন রেখে দিব। সব কিছু গোছানো হয়ে গেলে আমরা বাসায় যাব। ওকে, মোটামুটি সব গোছানো শেষ। শুধু যাওয়ার সময় আমরা আমাদের সাথে করে আমাদের ল্যাপটপটা নিয়ে যাব, ম্যাকবুক প্রো, যাতে করে বাসায় হুট করে কোনো ইমার্জেন্সি ব্র্যান্ডের সাথে কোনো কাজ আসলে বা মিটিং আসলে যেন সেটা ইনিশিয়েট করতে পারি। না, নিব না, আসুক, প্রয়োজনে সেটা কালকে বা পরশু করব। ল্যাপটপ থাকুক আজকে এখানে, ফ্যামিলি টাইম স্পেন্ড করি। ফ্যামিলি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আজকে শুটিংয়ের সুবিধার্থে দেখেন সব ডিসপ্লে আমার এলোমেলো করে ফেলছে, কারণ হচ্ছে সাধারণত আমি এইভাবে বাঁকা করে রাখি না, আমি এইভাবে রাখি। শুটিংয়ের সুবিধার্থে একটু বাঁকা করছিলাম, এখন আবার ঠিক করে ফেললাম, কারণ শুটিং করতে গেলে অনেক কিছু করা লাগে। কম্পিউটার অফ করে ফেলছি, এখন স্পিকারটা অফ করি, মনিটরটা অফ করি, তারপরে হচ্ছে সাউন্ড ইন্টারফেস অফ করি, এই মনিটরটা অফ করি, এই মনিটরটা অফ করি, এই স্পিকারটা অফ করি। ওকে, অল ইজ ওয়েল। এবার হচ্ছে আমরা আমাদের মোবাইল ফোনটা নিলাম, দেন আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এই যে এটা একটা মুখ আছে, এটাকে একটু অফ করে যেতে হবে, না হলে হচ্ছে আবার ঝামেলা। এসিটা অফ করে দিলাম। এবার চলো ছুটি এইবারের মতো, এই সপ্তাহের মতো দেখা হচ্ছে আগামী সপ্তাহে। তবে আগামীকালকে যেহেতু শুক্রবার, সো অনেক সময় কাজ থাকলে, যদি অনেক ইম্পর্ট্যান্ট কোনো মিটিং বা কাজ থাকে, তাহলে সেক্ষেত্রে আসা হয়। আর আগামীকালকে হচ্ছে জিতু ভাই আসার সম্ভাবনা আছে স্টুডিওতে, ওনার এক বন্ধুকে নিয়ে, কারণ একটা মিটিং আছে ওনার বন্ধুর সাথে, একটা ব্র্যান্ড ডিল নিয়ে। সো হোপফুলি আবার আসতে হইতে পারে। তো চলেন ক্যামেরা সাথে নিয়ে নিচ্ছি, আমাদের স্টুডিও লাইট অফ করে দিচ্ছি। তবে এই পাশে আমাদের আরেকটা রুমে আমাদের ইন্টারনেট লাইন ছিল, সেটাও অফ করলাম। মোটামুটি আমাদের কাজ আজকের মতো শেষ। আর কি কিছু আছে? না, যাই, দেখা হচ্ছে আগামীকালকে। এটা কি? এটা আমার বাবা। বাবা, হ্যাঁ বাবা, পৃথিবীটা পোস্ট করো। এটা কি? আমার আরিশা। আরিশা উঠে গেছে বাবা। যাবো, এই যাবো, এই যাবো, এই যাবো। ঘুমো ঘুমো করতেছো, ঘুমো ঘুমো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো শুক্রবার জুমার নামাজের সময় হয়ে গেছে, তো এখন নামাজ পড়তে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডে। ওকে, সো আসলে দেরি হয়ে গেছে, উঠে দেখি পাঞ্জাবি কোনো আয়রন করা নেই, এই জন্য টি শার্ট একটা পরেই চলে যাচ্ছি নামাজ পড়তে। কারণ যদি এখন পাঞ্জাবি আয়রন করার জন্য বলি, তাহলে আসলে বা আমি নিজে করতে বসি, তাহলে কিন্তু নামাজের সময়টা দেরি হয়ে যাবে। সো এই জন্য আমি টি শার্ট পরে জায়নামাজ নিয়ে রওনা হয়ে গেছি। আমি বাসার কাছেই একটা মসজিদে পড়ি, ভালো লাগে এই মসজিদটাতে পড়তে। সো টাইম টু প্রেয়ার। তো জায়নামাজ নেওয়ার কারণ হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমি গিয়ে দেখি যে মসজিদের ভেতরে আর জায়গা নাই, সো তখন হচ্ছে আমার বাইরে নামাজ পড়তে হয়। শুধু আমার না, অনেকেই জায়গা পায় না, মসজিদটা একটু ছোটো, তো এরপরে হচ্ছে বাইরে নামাজ পড়ার জন্য জায়নামাজটা নেওয়া দরকার হয়। আজকে তুলনামূলক আগে বের হয়েছি, কারণ রাস্তায় অনেক কাদা, তো সেই কাদার মধ্যে দিয়ে বাইরে নামাজ পড়া মুশকিল, ভেতরে নামাজ পড়তে হবে। আর সাগরের মধ্যে যে পানি হয়ে গেছে, বুঝুন না, সাগরের পানি কত বেশি, সুয়ের মাথা কি বরাবর, পানি বরাবর। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وأعم وأعظم وأكبر হাতে সোজা করুন আগের কাছে হাতে পূরণ করুন রেণুবাবা দেখে কাছে সোজা করুন ওকে সো নামাজ পড়ে আসলাম মাত্র এখন হচ্ছে আবার একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করব এই তো বিকালবেলা জিতু ভাই আসতে পারে তাহলে জিতু ভাইয়ের সাথেও আজকে দেখা হবে দ্যাটস ইট শুক্রবার এভাবেই যায় মাঝে মাঝে যখন কোথাও যাওয়া হয় তখন একটু ডিফারেন্ট হয় আর কি তো আসলে নামাজ পড়লাম আর জিতু ভাইও চলে আসছে অলরেডি আজকে জিতু ভাইয়ের এক বন্ধুর সাথে একটা মিটিং আছে বিজনেস মিটিং সো জিতু ভাইকে বাসা থেকে আমি দিয়ে দিয়েছিলাম অফিসে আসলাম ওকে শুক্রবার ফ্যামিলি টাইম কাটে আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আছেন? মানুষ বলতে চায় যে জিতু ভাইয়ের সাথে প্রতি সপ্তাহে সপ্তাহে দেখা হওয়ার পেছনের রহস্য কি হ্যাঁ রহস্য আছে উন্মোচন করা যাবে না জিতু ভাই হচ্ছে আমার আত্মার মানুষ এই কারণে আল্লাহ চায় যে ঘন ঘন দেখা হোক তো গত সপ্তাহে অবশ্য জিতু ভাইয়ের ফ্যামিলি ছিল এখানেই কিন্তু এই সপ্তাহে জিতু ভাই একাই আসছে আমাদের একটা বিজনেস মিটিং আছে আজকে সেই জন্য আসলে আসা শুধুমাত্র ভ্লগ চ্যানেলটা যাতে রানিং থাকে আপনাদের সাথে একটা কানেকশন রাখতে পারি সেই জন্য একটা চেষ্টা আর কি যে প্রতি সপ্তাহে অন্তত একটা ব্লগ দিয়ে হলেও সঙ্গে থাকা তো আপনাদের কিছু কোয়েরি ছিল আমার ব্লগ নিয়ে যেমন অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছিলেন কাশ্মীরের সফর নিয়ে তারপরে সৌদি আরবের ওমরা সফর নিয়ে যেমন সৌদি আরবের ওমরা সফরে কেমন খরচ হয় কী কী বিষয়ে কী কী চ্যালেঞ্জগুলো থাকে সেই বিষয় নিয়ে তারপরে হচ্ছে কাশ্মীর সফরে কেমন খরচ হয় কী কী বিষয়ে খেয়াল রাখতে হয় তারপরে খরচ কেমন হয় কোথায় কোথায় ঘুরেছি কী কী বিষয় ফেস করেছি ফ্যামিলি নিয়ে যাওয়াতে তো এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব নেক্সট সপ্তাহ থেকে এক একটা সপ্তাহে আপনাদের এক একটা বিষয় নিয়ে কভার করতে ব্লগ করব পাশাপাশি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব একটা পাখির বাসা নিয়ে আপনাদের সাথে আমি কয়েকদিন ভিডিও শেয়ার করেছিলাম আমার ব্লগ চ্যানেল থেকেও আবার আমার প্রোফাইল থেকে তো এইখানে দেখেন ওই যে পাখিগুলো মাশাল্লাহ এখনও আছে এখন পাখিগুলো বড় হয়ে গেছে এই যে দেখুন পাখিগুলো অনেক ছোট ছিল কিন্তু এখন মাশাল্লাহ বড় হয়েছে আমি মাঝে মাঝে ওদেরকে একটু আদর করি এইভাবে এই যে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আল্লাহ তাআলা ওদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক আসলে এগুলো দেখলে এত শান্তি লাগে ভাই বোঝাতে পারবো না এই যে আমি ওদের ডিস্টার্ব করতে চাই না অনেক সুন্দর একটা আবহাওয়া বৃষ্টি হচ্ছে আমার এই গাছটা মনে হচ্ছে যে মরে যাবে অবস্থা খুবই খারাপ কয়েকটা গাছ ছিল আসলে আর এইটা সম্ভবত একটা আপেল গাছ কিনে আমি সন্দেহে আছি এই ছোটোটা কারণ হচ্ছে আমি একদিন একটা আপেল খাইছিলাম একটা বলতে হ্যাঁ একটা অ্যাপেল খাইছিলাম সেই অ্যাপেল থেকে হচ্ছে কয়েকটা বিচি আমি এই চারাটা হচ্ছে আমার একদম ফাঁকা ছিল ঠিক আছে একদম মাটি ছিল শুধু সো পরে হচ্ছে এই চারার মধ্যে আমি সেই বিচিগুলোকে একটু মাটি খুঁড়ে বসায় দিয়েছিলাম যে দেখি হয় কি না পরে দেখি এই গাছটা উঠছে কিছুদিন পর কিন্তু এটা আসলে আপেল গাছ কিনা আপনারা যারা গাছ নিয়ে আসলে গবেষণা করেন বা গাছ চেনেন ভালো আমাকে একটু জানায়েন সো এই হচ্ছে পাখির আপডেট পাখির বাসাটা এখনও আছে পাখিও আছে মাশাল্লাহ খুবই শান্তি লাগে যখন প্রাকৃতিক কোনো কিছু দেখি জিতু ভাই নামাজ পড়তে পড়তে আমি আমার ডেস্কটা অন করি একটু সব মেশিন কারণ যেহেতু এখানে বসবই সো গল্প আড্ডা হতে হতে একটু কাজ এগিয়ে থাকুক কাজ তো জমায় রেখে লাভ নেই লাইট কি এটা বেশি চোখে লাগে ভাই এটা অফ করে অন্য ওইটা জ্বালা ক্যামেরা রেকর্ড হইতেছে ও টেবিল 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 না কোন দিকে দিব বলেন ওইদিকে আচ্ছা চলবে তো কালকে হচ্ছে শুধু শ্যুট করছিলাম কিন্তু ফাইল ট্রান্সফার করে নিয়ে রাতে যেহেতু এখন বসলাম ভাবলাম যে ফাইলটা একটু ট্রান্সফার করে রাখি এক কাজে দুই কাজ হবে এইদিকে কালার গ্রেডিং করে রেন্ডার দিয়ে রাখবো
কাজ একটু আগায় থাকবে, কারণ এটার জন্য তো আর আমাকে কিছু করতে হচ্ছে না, শুধু ট্রান্সফার দিয়ে বসে থাকবো। কিন্তু প্রবলেম হচ্ছে আমার প্রায় 8 টেরাবাইট ভরে গেছে ফুল। ঠিক আছে, আমার 2টা 8 টেরাবাইটের ম্যাক স্টুডিও আছে, আবার টোটাল আমার 8 টেরাবাইটের সেট আপ এটা। কিন্তু দেখেন জায়গা আছে এইটাতে মাত্র 16 জিবি, আর এটাতে আছে 67 জিবি। ম্যাকিনটসে একটু ফাঁকা আছে, এখানে মনে হয় আপনার 1 টেরাবাইটের মতো আছে। বাট আমি সবসময় ম্যাকিনটস বা হচ্ছে আমার যে ম্যাক স্টুডিও আছে এইটার ড্রাইভটাকে সবসময় মোটামুটি একটু ফাঁকা রাখতে চাই, কারণ আমি হচ্ছে যে ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করি এগুলো খুবই ভারী সফটওয়্যার। সো এগুলো রান করলে মেমোরিতে অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। সো এই জন্য হচ্ছে আমি সবসময় ভরে ফেলি না, মোটামুটি একটু ফাঁকা রাখার চেষ্টা করি, সেটা মনে হয় এখন আর সম্ভব না। আমার কি এটা হলো, মানে আমি শুধু ব্লগার যারা আছে ইসলামিক ব্লগারদের দিয়ে আমি চাচ্ছিলাম একটু প্রচার প্রসার করানো। এর মধ্যে আপনি আছেন আমাদের হিসাবে, এবং ইব্রাহিম ভাই একটা করছে সাইদ ভাইয়ের ব্যাপার দিয়ে সাইদ ভাই মানে চুপচাপ উনি মানে এই দিকে ঢুকবেন হতে পারবে প্রচার প্রসারণের দিকে এদিকে ছিল আমার মনে হয়। কারণ এই ব্যবসার নামে অনেকেই আমি দেখছি, যেমন আমাদের সাথে কাজ করছে আমাদের মোয়াল্লেম, মানে আমাদের কাছ থেকে সেই টিকিট নেয়। আজকে বন্ধের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। আমাদের হচ্ছে নুসুক ট্রাভেলসের এই ভাইয়া আসছে, জিতু ভাই তো আছেই, তো আমরা দীর্ঘক্ষণ ইনশাল্লাহ কথা বললাম আলহামদুলিল্লাহ। তো নুসুক ট্রাভেলস নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব কিছু বিষয়। তারপরও ভ্লগে যেহেতু আমরা কথা বললাম আপনাদেরকে ইনক্লুড করে দিই যারা ভ্লগটা দেখবেন। নুসুক ট্রাভেল হচ্ছে হজ ও উমরাহ এর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনারা চাইলে নুসুক ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের পবিত্র সফরের জন্য। তো এভাবেই কাটলো আজকে। এইখানে হচ্ছে আমাদের নেক্সট প্রোডাকশনের ভিডিওর কালার রেন্ডারিং হচ্ছে, কালার গ্রেডিংয়ের পরে এরপরে হচ্ছে অন্য কাজগুলো করব। আর এখানে আমরা হচ্ছে আমাদের মিটিং করতেছি আর কি। সো দ্যাটস ইট। গতকালকে থেকে এই পর্যন্ত, এই সপ্তাহে শুক্রবারে কি করলাম এবং হচ্ছে থার্সডেতে আমি আমার ইন্টিগ্রেশন কীভাবে করলাম পার্সোনাল লাইফের সেই বিষয়ে কথা বলেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার খুব শীঘ্রই নতুন কোনো ডেস্টিনেশনে। তবে তার আগে এই লাইফস্টাইল ব্লগগুলো চলতে থাকবে। আর ওমরার কাশ্মীর সফর নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আপনাদের যে আস্কিংগুলো আছে সেগুলো শেয়ার করব। সেজন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।